আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর থার্ড ইউনিট টেস্ট হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। ফাইনাল পরীক্ষায় তোমাদের 70 নম্বরের পূর্ণমান থাকবে, সময় দেওয়া থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে পিডিএফ ফাইলগুলো নিতে পারো। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 14 = 14। আদি বৈদিক যুগের ইতিহাস জানার উপাদান, ইতিহাস জানার প্রধান উপাদান, সঠিক উত্তর হবে ঋগ্বেদ। এরপর ঋগ্বেদের রাজা ছিলেন, উত্তর হচ্ছে গোষ্ঠীর প্রধান। যুদ্ধবন্দী দাসরাই মূলত ছিল শূদ্র। পরের প্রশ্ন, সব থেকে বেশি শক্তিশালী মহাজন পদ ছিল মগধ। ধর্মপ্রচার, বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল পালি। কনিষ্ক শকাব্দ প্রচলন করেন, উত্তর লিখবে 78 খ্রিস্টাব্দে। সকারি বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। এরপর রয়েছে সুদর্শন হ্রদ বানানো হয়েছিল, উত্তর লিখবে কাথিয়া ওয়ার এ, ঠিক আছে, কাথিয়া ওয়ারে। এরপর সুয়ানজাং ইনতুকে বলেছিলেন গরমের দেশ, ঠিক আছে, ইন্তু বলতে ভারতবর্ষকে বোঝানো হয়। এরপর অষ্টাধ্যায়ী রচনা করেন পাণিনি। মুদ্রা রাক্ষস নাটক লিখেছেন বিশাখা দত্ত। পরের প্রশ্ন, মথুরা রীতির ভাস্কর্যে বেশি ব্যবহার হয় লাল চুনাপাথর। নালন্দা মহাবিহারের পণ্ডিত ছিলেন শিলভদ্র। এরপর কোঙ্কণ উপকূলে বিখ্যাত বন্দর ছিল কল্যাণ। ওকে, 2 নম্বরের নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 × 14 = 14। একটি বাক্য উত্তর লিখতে হবে। জাদু মন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায়? যেটা লিখবে অর্থবেদে পাওয়া যায়। নব্য ধর্ম কি? ব্রাহ্মণ্য ধর্ম বিরোধী নতুন ধর্ম মতগুলিকে বলা হয় নব্য ধর্ম বা নতুন ধর্ম, যেমন হচ্ছে বৌদ্ধ ধর্ম। পার্সিয়ান কার আমলে ভারতে আসেন? তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে পার্সিয়ান ভারতে আসেন। পরেরটা হচ্ছে মথুরা শিল্পের বিষয়বস্তু কি? তো বুদ্ধের জীবন ও বৌদ্ধ ধর্ম। সিদ্ধান্তিকা কার রচনা? এটা হচ্ছে বরাহ মিহিরের রচনা। মেগাস্থিনিস কার দূত ছিলেন? মেগাস্থিনিস ছিলেন গ্রিক সম্রাট সেলুকাসের দূত। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে হবে। তো নিষ্কো হলো, এটা উত্তর লিখবে মুদ্রা, নিষ্কো বলতে মুদ্রা। তারপর হচ্ছে বৌদ্ধ ধর্ম হিনজান ও মহাজানে বিভক্ত হয় চতুর্থ বৌদ্ধ সঙ্গীতে। সম্রাট অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র। মহাভারতের রচয়িতা হলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। গয়ের থেকে বেমানান শব্দটি খুঁজে বের করে লিখতে হবে। এখানে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, সেলুকাস, বিন্দুসার, অশোক। তো সেলুকাস হবে বেমানান শব্দ। বিদ্যালয়, ছাত্র, বৌদ্ধবিহার, গুরুকুল, এখানে ছাত্র এটা হবে আলাদা শব্দ। ঠিক না ভুল সেটা লিখতে হবে। রামায়ণের 7টি কাণ্ড, এটা হবে ঠিক। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন অশ্বঘোষ, এটা ভুল হবে। এরপর নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর লিখতে হবে। 2 × 6 = 12। প্রথমে রয়েছে কয়ের দিকে সাম্রাজ্য কাকে বলে অথবা রেশম পথ বলতে কি বোঝো? তো সাম্রাজ্য কাকে বলে না, সাম্রাজ্য বলতে এক বিশাল এলাকাকে বোঝায়, যে এলাকা কোনো একজন শাসকের অধীনে থাকে এবং বহু মানুষ বাস করে। আর রেশম পথ কি? চীনের রেশম রোমে রপ্তানির জন্য চীন ও রোমের মধ্যে চীন রোম রেশম পথ গড়ে ওঠে, এই পথই রেশম পথ নামে পরিচিত। এরপর আর্য সত্য কি অথবা মধ্যপন্থা নীতি কি? তো বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ তার শিষ্যদের দুঃখের কারণ কি? কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়? এই প্রশ্নগুলির উত্তরের 4টি উপদেশ দেন। প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য, তাই এই 4টি উপদেশ একসঙ্গে চতুরার্য সত্য নামে পরিচিত বা অভিহিত। আর মধ্যপন্থা কি না, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের মতে কেবল কঠোর তপস্যায় নির্বাণ লাভের উপায় নয়, আবার চরম ভোগবিলাসের মধ্যে দিয়েও নির্বাণ বা মুক্তির খোঁজ পাওয়া যায় না। তিনি মুক্তির জন্য এই দুইয়ের মাঝামাঝি একটি পথের সন্ধান দেন, এটাই মধ্যপন্থা বা মধ্যম প্রতিপদা নামে পরিচিত। গয়ের দিকে মিশরকে নীলনদের দান বলা হয় কেন অথবা ভারতীয় উপমহাদেশে কিভাবে প্রথম সাম্রাজ্য তৈরি হয়? তো মিশর নীলনদের নিম্ন অববাহিকায় অবস্থিত একটি দেশ। মরুপ্রকৃতির জলবায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। মিশরের পশ্চিমে সাহারা মরুভূমি, কিন্তু দেশের মধ্য দিয়ে নীলনদ প্রবাহিত হওয়ায় মিশর সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হতে পারেনি, তাই মিশরকে নীলনদের দান বলা হয়। অথবা দিয়ে যেটা রয়েছে যে মহাদেশে ভারতীয় উপমহাদেশে কিভাবে প্রথম সাম্রাজ্য তৈরি হয়? তো ভারতীয় উপমহাদেশে প্রথমে জনপদগুলি কয়েকটি বড় রাজ্য হিসেবে মহাজন পদে পরিণত হয়। এর মধ্যে থেকে শক্তিশালী মহাজন পদ মগধকে ঘিরে গড়ে ওঠে সাম্রাজ্য। এভাবে ভারতীয় উপমহাদেশে সাম্রাজ্য তৈরি হয়। এরপর দেখো স্ত্রীধন কি অথবা অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝায়?
তো স্ত্রীধন কি না গুপ্ত ও গুপ্তোত্তর কালে মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়ার রীতি ছিল। বিয়ের সময় মেয়েরা যৌতুক হিসাবে কিছু সম্পদ পেতেন, যেগুলিতে কেবল তাদেরই অধিকার ছিল। এই সম্পদকে বলা হতো স্ত্রীধন। আর অগ্রহার ব্যবস্থা কিনা গুপ্ত ও গুপ্তোত্তর কালে বৌদ্ধ বিহার বা অন্যান্য মন্দির বা ব্রাহ্মণকে যে নিষ্কর জমিদান করা হতো তা অগ্রহার ব্যবস্থা নামে পরিচিত। উঙ্গরদাগে চতুরাশ্রম প্রথা কি অথবা মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়েছে কেন? তো পরবর্তী বৈদিক যুগে মানুষের জীবন যাপনের 4টি ভাগ ছিল: গার্হস্থ্য, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এগুলিকে একসঙ্গে বলা হয় চতুরাশ্রম। অথবা দিয়ে যেটা রয়েছে যে পঞ্চম বেদ, মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়েছে কেন? এখানে লিখবে ভারতের 2 অমর মহাকাব্যের মধ্যে অন্যতম হলো মহাভারত। প্রাচীন ভারতীয় ঋষিদের ধারণা ছিল যে মহাভারতের চর্চা করলে বেদ পাঠের মতোই সুফল পাওয়া যায়, তাই মহাভারতকে বলা হয়েছে পঞ্চম বেদ। এরপর তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় কেন অথবা গান্ধার শিল্পরীতি কী? তো খ্রিস্টীয় 300 অব্দের পরবর্তীকালে দক্ষিণ ভারতে তামিল ভাষায় সাহিত্য রচনা শুরু হয়। জানা যায় যে মাদুরাই নগরীতে 3টি সাহিত্য সম্মেলন হয়েছিল যা সঙ্গম নামে পরিচিত। এই সঙ্গমগুলিতে তামিল সাহিত্য ঐক্যবদ্ধ রূপ পায় বলে তা সঙ্গম সাহিত্য নামে পরিচিত। আর গান্ধার শিল্পরীতি কি না শক কুষাণ আমলের এক বিখ্যাত শিল্পরীতি ছিল। গান্ধার শিল্পরীতি যুদ্ধের জীবন ও বৌদ্ধ ধর্মের নানা বিষয় ছিল এই শিল্পের মূল কথা। এই ভাস্কর্য শিল্পে গ্রিক ও রোমান প্রভাব দেখা যায়। 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্য উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে এবং 5টির জন্য 3-5 15 নম্বর এখানে দেওয়া আছে। কয়ের দাগে মৌর্য সেনাবাহিনীর পরিচয় দাও অথবা অজন্তা গুহা চিত্রের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। তো এখানে মৌর্য সেনাবাহিনী সম্পর্কে আমরা লিখেছি উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও, আমি এখানে তোমাদের পড়ে শোনাচ্ছি না। প্রথমে মৌর্য সেনাবাহিনী সম্পর্কে লেখা হয়েছে, তারপর অজন্তা গুহা চিত্রের বৈশিষ্ট্য এখানে কিন্তু দেওয়া আছে। 2টি প্রশ্ন এখানে দেওয়া আছে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, গুপ্তোত্তর কালে মেয়েদের সামাজিক অবস্থা কেমন ছিল অথবা কুষাণ আমলের অর্থনীতিতে কি কি নতুন দিক দেখা গিয়েছিল? তো এখানে দেখো কুষাণ আমলের অর্থনীতি কেমন ছিল সেটা কৃষিকাজ এবং বাণিজ্য লেখা হয়েছে, এবং গুপ্তোত্তর কালের যে মেয়েদের সামাজিক অবস্থা কেমন ছিল সেটা এখানে সংক্ষেপে দেওয়া হয়েছে। পরেরটা যেটা রয়েছে টিকা লিখতে হবে হিনজান ও মহাযান সম্পর্কে, অথবা বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল সেটা লিখতে হবে। যেটা হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক অথবা দিয়ে সেটা দেওয়া আছে। আর প্রথমে হচ্ছে হিনজান আর মহাযান কি সেটাও এখানে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে পড়ে নেবে। পরের প্রশ্ন দেখবো জাতকের গল্পগুলির কি বৈশিষ্ট্য ছিল অথবা মৌর্য আমলের কর ব্যবস্থা কেমন ছিল। তো এটা হচ্ছে জাতকের গল্প সম্পর্কে লেখা আছে, ঠিক আছে, এবং এটা হচ্ছে মৌর্য আমলের কর ব্যবস্থা সম্পর্কে দেখো এখানে পয়েন্ট করে দেওয়া আছে। রাজস্ব করের উৎস, বালীয় ভাগ, অন্যান্য কর ছাড়ের সুযোগ, ঠিক আছে, এইভাবে করে রয়েছে। তোমরা ভিডিওটিকে পজ করে পড়বে এগুলো। কলিঙ্গ যুদ্ধ অশোকের জীবনে কীরূপ প্রভাব ফেলেছিল অথবা গুপ্ত আমলের মুদ্রা ব্যবস্থা কেমন ছিল, ঠিক আছে। দেখো এটা হচ্ছে গুপ্ত আমলের মুদ্রা ব্যবস্থা, এবং প্রথম অংশের উত্তর হচ্ছে আমরা এইটুকু এখানে দিয়েছি সংক্ষেপে। নেক্সট দেখো 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্য উত্তর লিখতে হবে। 5-3 = 15। চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য বিস্তার সম্পর্কে সংক্ষেপে লেখো অথবা ষোড়শ মহাজনপদগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। এখানে দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্য বিস্তার সম্পর্কে লেখা হয়েছে। নন্দ রাজাদের বিরুদ্ধে অভিযান, সেলুকাস নিকেটরের বিরুদ্ধে যুদ্ধ, এইভাবে পয়েন্ট করে দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে ভালোভাবে পড়বে। এরপর ষোড়শ মহাজন পদ সম্পর্কে প্রথমে ভূমিকা দেওয়া হয়েছে, উপাদান দেওয়া আছে, তারপর হচ্ছে ষোড়শ মহাজন পদ সম্পর্কে লেখা আছে, তারপর হচ্ছে উপসংহার এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, এভাবে তোমরা পড়বে পরপর। এরপর ক্ষয়ের দাগে মেগালিথ সম্পর্কে সংক্ষেপে লেখো অথবা টিকা লিখতে হবে। তক্ষশিলা মহাবিহার সম্পর্কে, তো এটা হচ্ছে প্রথমে মেগালিথ সম্পর্কে লেখা হয়েছে, মেগালিথের বিভিন্ন ধরন, মেগালিথের কেন্দ্র, প্রাপ্ত নিদর্শন সমূহ, ঠিক আছে, এই সমস্ত তথ্য মেগালিথ সম্পর্কে দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা এভাবে পড়বে। এরপর তক্ষশিলা মহাবিহার সম্পর্কে দেখো লেখা হয়েছে শিক্ষার অগ্রগতি প্রকৃতি, পাঠ্য বিষয়, পৃষ্ঠপোষকতা, পরীক্ষা ব্যবস্থা, বিখ্যাত শিক্ষার্থী, এগুলো এখানে পরপর দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে গয়ের দাগে প্রাচীন ভারতীয় গিরিপথগুলি কি গুরুত্ব ছিল অথবা হর্ষচরিত কার রচনা বা কার লেখা। হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সংক্ষেপে লিখতে হবে, ঠিক আছে, শাসন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লিখতে হবে। তো প্রাচীন ভারতীয় গিরিপথ সম্পর্কে এখানে লেখা হয়েছে, গিরিপথগুলির গুরুত্ব এখানে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে পড়বে। এরপর অথবা দিয়ে যেটা দেওয়া আছে হর্ষচরিত কার লেখা, সেটা বাণভট্টের লেখা হর্ষচরিত, এবং হর্ষবর্ধনের শাসনকাল সম্পর্কে এখানে দেখো সংক্ষিপ্ত তথ্য আমরা দিয়েছি, এখান থেকে তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে। এই ছিল দেখো তোমাদের ক্লাস 6-এর 3rd ইউনিট টেস্ট
হিস্ট্রি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপার। প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই প্রশ্ন উত্তরগুলো এবং তার পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যে পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলে এই পিডিএফগুলোকে নিতে পারো। তোমরা নতুন হওয়া চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে। আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।